সোহা হাওয়াই মিঠাই দুটো হাতে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। রিতা সোহার দিকে তাকিয়ে খুশি হয়ে বলে, সোহা, তুমি আজকে মেক্সি পড়েছ? আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। সুন্দর লাগছে তোমাকে। রিতার কথায় মৃদু হাসে সোহা। বাকিরা সোহার দিকে তাকায়। শ্রবণ সরু চোখে তাকিয়ে আছে সকলের দিকে। ওর ইচ্ছে করছে সকলের চোখে পট্টি পরিয়ে দিতে, নয়তো সোহাকে সকলের চোখের আড়ালে সরিয়ে নিতে। হাসান শ্রবণের মুখের দিকে তাকিয়ে সকলের দিকে তাকায়। তারা দিয়ে বলে, ঝালমুড়ি খেতে চলা এখন। সবাই ঘুরে হাঁটা ধরে ঝালমুড়ির দোকানের দিকে। রিতা হাসানের মুখের দিকে তাকিয়ে বলে, ঝালমুড়ি আমি খাবো না, ফুচকা খাবো। আচ্ছা। সবাই একটু দূরে দাঁড়ায়। হাসান কাছে এগিয়ে এসে বলে, মামা, 6 প্লেট ঝালমুড়ি আর 1 প্লেট ফুচকা দিয়েন। 4 প্লেট ঝালমুড়িতে ঝাল কম, বাকি 2 প্লেটে ঝাল বেশি, ফুচকাও ঝাল দিয়েন। আচ্ছা মামা। সোহার এক হাত এখনও শ্রবণের হাতের মুঠোয়। সোহা পাশে দাঁড়িয়ে থাকা রিতার সঙ্গে কথা বলছে। 7-8 মিনিটের পর ঝালমুড়ি আর ফুচকার প্লেট হাতে পায় সবাই। রিতা সোহাকে ফুচকা খেতে বললে সোহা নিষেধ করে দেয়, আর খাবে না। আমরা সবাই খাচ্ছি আর তুমি না খেয়ে থাকবে? সমস্যা নেই, আমি খেয়েছি, তোমরা খাও। সোহার এক হাতে হাওয়াই মিঠাই, অন্য হাতে পানির বোতল। শ্রবণের পাশ ঘেঁষে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে। শ্রবণ ঝালমুড়ি মুখে তুলে নেয়। সবাই খাচ্ছে আর গল্প করছে একে অপরের সঙ্গে। শ্রবণ সোহার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, হাঁ কর। সোহা মুখ তুলে তাকাতে কার্ডে ঝালমুড়ি তুলে মুখের সামনে ধরে বলে, হাঁ কর। সোহা দুদিকে মাথা নেড়ে বলে, খাবো না, তুমি খাও। ঝাল বেশি না, খা। আর কিছু খেতে ইচ্ছে করছে না, অল্প খা। সোহা হাঁ করে। শ্রবণ ঝালমুড়ি খাইয়ে দেয় ওকে, তারপর আবার নিজে খায়। এভাবে শ্রবণ নিজেও খায়, সোহাকেও খাওয়ায়। খাওয়ার মাঝে পুরোটা সময় সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়েছিল। শ্রবণও তাকিয়েছিল, তবে ওকে বারবার চোখ সরাতে হয়েছে। সোহা মৃদু স্বরে শ্রবণকে বলে, হাই মিঠাই একটা রিতাকে দে। রিতার পানি পান করা হতেই সোহা একটা হাই মিঠাই ওর দিকে এগিয়ে দিয়ে বলে, এটা তোমার। রিতা ঝালে হুহা করতে করতে বলে, ধন্যবাদ সোহা, এখন আমার মিষ্টি কিছুরই প্রয়োজন ছিল। আহ কি ঝাল। মৃদু হাসে সোহা। রাত প্রায় 10টা বাজতে চলল। বাড়ি ফেরার উদ্দেশ্যে সোহাকে নিয়ে গাড়ির দিকে আগায় শ্রবণ। বাকিরা যার যার বাইকে চড়ে বসেছে। শ্রবণ সোহাকে ফ্রন্ট সিটে বসে নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ে। বাকিরা বাইক নিয়ে ছুটে চলতেই শ্রবণ নিজেও গাড়ি নিয়ে ছুটে চলে ওদের পেছন পেছন। কিছুটা রাস্তা আসতেই সোহা শ্রবণকে গাড়ি থামাতে বলে। শ্রবণ রাস্তার একপাশে দাঁড় করায় গাড়ি। কি হয়েছে? সিমের ভাজা বিসি খাবো। কার বিসি? সোহা কিছুক্ষণ চুপ থেকে হাসতে হাসতে বলে, সিমেদের বিসি। হে, এসব কি কথা? অন্যদের বিসি কেন খাবি? খেতে ভালো লাগে। ইন্নানিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এমন করছো কেন? এনে দাও না। ওই যে সামনে বিক্রি করছে গরম গরম বিসি। এইসব অন্যের বালসাল বিসি টিসি কিনতে পারবো না আমি। দুনিয়ায় এত খাবার থাকতে তোর কেন বিসি খেতে ইচ্ছে করলো? সিমের বিসি ভাজে ভালো লাগে খেতে। আমি আগে খেয়েছি অনেকবার। কিপটামি না করে এনে দাও না। শ্রবণ বিস্মিত হয়ে বলে, আমি কিপটা না হলে এই 10-20 টাকার বিসি এনে দিচ্ছ না কেন? শ্রবণ কটমট করে তাকিয়ে রইল সোহার মুখের দিকে। ওকে বলছে কিপটা? ও কিপটা? ওকে কিপটা মনে হয়? ফোঁস করতে করতে বলে, ডাইনির বাচ্চা, তুই আমাকে কিপটা বললি? গত 1 মাসে তোর পিছনে কোটি টাকার বেশি খরচ করেছি, আর তুই আমাকে কিপটা বলছিস? শ্রবণের রাগ দেখে সোহা চুপসে যায়। বুঝতে পারে জোকের মাথায় উল্টাপাল্টা বলে ফেলেছে। এই মাথাটারও না আজকাল যে কি হয়েছে। শ্রবণ যেভাবে তাকিয়ে আছে, তেরে এসে না ঠাস করে লাগিয়ে দেয় একটা। না, মারবে না মোটেও। সোহা জানে যাই হয়ে যাক, শ্রবণ ওকে মারবে না। এখন একটু ধমকাধমকি করবে, ও কোনো ব্যাপার না। ভয়কে জয় করে মেয়েকে রাগ দেখে বলে, কোটি টাকা খরচ করে খোটা দিচ্ছ? আমি তোমার কাছে কোটি টাকার জিনিস চেয়েছি? তুমি কোটি টাকা খরচ করে প্লাটিনাম ডায়মন্ড গোল্ড এনে দিতে পারো, আর 10-20 টাকা খরচ করে সিমের বিসি এনে দিতে পারছো না? কিপটা লোক কোথাকার। বাবু,
তোমার আব্বু কিপটা, এত টাকা থাকতেও আমাদের না খাইয়ে রাখছে। সোহার কথা শুনে হতভম্ব শ্রবণ নিজের কান আর চোখ কোনোটাকে বিশ্বাস করতে পারছে না। বিস্ময় নিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলে, তোকে আমি না খাইয়ে রেখেছি? হ্যাঁ। এই ডাইনির বাচ্চা, আসার পরেই যে 2 প্লেট ফুচকার হাফ প্লেট ঝালমুড়ি খেলি, সেগুলো তোর বাপ এসে কিনে দিয়ে গেছে। হাওয়াই মিঠাই, বাদাম, এগুলো কে কিনে দিয়েছে? তাহলে সিমের বিচি এনে দাও। শ্রবণ রাগে ফোঁস করতে করতে জেদ ধরে বলে, পারবো না আমি। যাও, ওই বালের বিচি কিনতে পারবো না আমি। কিসের বালের বিচি? ওগুলো সিমের বিচি, খেতে অনেক মজা, এনে দাও না গো চৌধুরী সাহেব। শ্রবণ বড় বড় চোখ বানিয়ে সোহার মুখের দিকে তাকিয়ে রইল। সোহা বাইরের দিকে তাকিয়ে দ্রুত শ্রবণের দিকে এগিয়ে ওর হাত ধরে ঝাঁকে বলে, ও বাবু রব্বু, যাও না, লোকটা চলে যাচ্ছে, যাও যাও না প্লিজ। সিমের বিচি ভাজা খেতে না পারলে বাবু হওয়ার পর বাবুর লোল পড়বে, সেই লোল তোমার শার্টে, গালে আর নাকে লাগিয়ে দেবে। শ্রবণ ঘৃণায় নাকমুখ সিটকে দাঁতে দাঁত পিষে বলে, তুই আমাকে পাগল বানিয়ে তবেই ক্ষান্ত হবি, সেটা কয়েকদিন ধরে খুব ভালোভাবে বুঝতে পারছি। যাও না, লোকটা চলে যাচ্ছে তো। শ্রবণ ওয়ালেট হাতে নিয়ে গাড়ি থেকে নেমে ডাকতে ডাকতে দৌড় শুরু করে ভ্যানের পেছনে। লোকটা ইতিমধ্যে অনেকটা দূর চলে গেছে। সোহা গাড়ির পেছনে একবার উকি দেয়। শ্রবণ এখনও দৌড়াচ্ছে। সিটের শরীর এড়িয়ে দিয়ে নিজের উঁচু পেটের উপর হাত রেখে মুচকি মুচকি হাসতে শুরু করে। শ্রবণ বিসি কিনে এনে সোহার হাতে ধরিয়ে দিয়ে গাড়িতে উঠে বসে। এতগুলো? শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে চিবিয়ে বলে, জন্মের খাও, খা এখন। সোহা আর কিছু না বলে একটা তুলে মুখে দেয়। আহ, কি শক্ত, চোয়াল নড়ে উঠেছে। একটা বিসি ছিল শ্রবণের দিকে গিয়ে ধরে বলে, খাও, কত মজা দেখো। খাবো না এই বালের বিসি, খেতে চেয়েছিস, এখন তুই খা। এগুলো বালের বিসি না, এগুলো সিমের বিসি, সিমের বিসি। বকবক না করে চুপ থাক। তাহলে খাও। বলছি তো খাবো না, এই একটাই খাও। শ্রবণের আর কথা বলতে ইচ্ছে করছে না, তাই ঘাড় ঘুরিয়ে হাঁ করে। সোহা ওর মুখে বিসি পুরে দিয়ে নিজে খেতে শুরু করে। এরপর আরও কয়েকবার শ্রবণের মুখে বিসি সিলে সিলে পুরে দিয়েছে সোহা। শ্রবণ খাচ্ছে চুপচাপ, বলছে না কিছু। সোহা আবার বিসি ছিলছে শ্রবণকে খাওয়ানোর জন্য। শ্রবণ ফট করে ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকায়, কপাল ভুরু কুঁচকে বলে, তুই দাঁত দিয়ে ছিলি আমাকে বিসি খাওয়াচ্ছিস? সোহা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, বিসির খোসা অনেক শক্ত, হাত দিয়ে ছিলতে পারছি না, তাই বলে তুই দাঁত দিয়ে ছিলে নিজের লালাসহ আমাকে খাওয়াবি? তো কি হয়েছে? আচ্ছা যাও, আর খাওয়াবো না, নাও তুমি খোসা সহ খাও। সবগুলো বিসি এখন দাঁত দিয়ে ছিলে আমাকে খাওয়াবি, তাহলে আমি কি খাবো? না খেয়ে থাক। সোহা মুখ গোমরা করে দাঁতের নিচ থেকে সিমের বিসি বের করে শ্রবণের মুখে পুরে দেয়। ওর কি দোষ? বিসির খোসা অনেক শক্ত, হাত দিয়ে ছাড়াতে পারছে না, তাই তো দাঁতের সাহায্য নিতে হচ্ছে। ফ্ল্যাটে ফিরে ফ্রেশ হওয়ার জন্য সোহা ওয়াশরুমে ঢুকেছে। শ্রবণ ড্রেস চেঞ্জ করে নিয়েছে। হঠাৎ ফোন বেজে ওঠায় হাতে নিয়ে দেখে মাজেদা আন্টি। হ্যালো শ্রবণ। হ্যাঁ আন্টি বলুন। আমি দেশের বাড়িতে যাচ্ছি, ফিরবো কয়েকদিন পর। হুট করে যেতে হচ্ছে, মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। ফ্রিজে মাছ, মাংস, সবজি সব কিছুই নেই, শুধু কিছু ডিম আছে। দুধওয়ালা সকালে দুধ দিয়ে যাবে। সকালেই বাজার করতাম, কিন্তু তার আগেই তো আমাকে চলে আসতে হলো। কোনোভাবে ম্যানেজ করে চলতে পারবে না কয়েকদিন? সমস্যা নেই আন্টি, আচ্ছা রাখছি, তাহলে ভালো থেকো। আপনিও ভালো থাকবেন। আন্টি ফোন রাখতেই সোহা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। এসে শুয়ে পড়ে, ভীষণ ক্লান্ত লাগছে। শ্রবণ হাতের ফোন রেখে ওর দিকে তাকে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে দেখে সোহা চোখ বন্ধ করে শুয়ে আছে। হাত মুখ মুছতে মুছতে বিছানার কাছে এগিয়ে এসে দাঁড়ায়। সোহা, জেগে আছিস? সোহা ঘুম ঘুম চোখের পাতা টেনে তুলে তাকায়। ঘুম জড়ানো ভারী গলায় বলে, বলো। ঔষধ খেয়েছিস? সোহা মুখ শুকনো করে মৃদু স্বরে বলে, ভুলে গেছি। শ্রবণ কিছু না বলে সোহার ঔষধ আর 1 গ্লাস পানি ওর হাতে দেয়। সোহা ঔষধ খেয়ে শ্রবণের হাতে গ্লাসটা দিয়ে আবার শুয়ে পড়ে। চোখ বন্ধ করতে আবার তাকায়। শো থেকে উঠে বসতে দেখে শ্রবণ কপালে কয়েক ভাঁজ ফেলে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলে, কি হয়েছে? আবার উঠছিস কেন? তুমি তো রাতে খাওনি, খাবে না? আমি বেড়ে খেয়ে নেব, তুই ঘুমিয়ে পড়।
সোহা বিছানা ছেড়ে নামতে নামতে বলে, ভাত নেই, ভাত রান্না করতে হবে। শ্রবণ হাতে, মুখে আর গলায় ময়শ্চারাইজার মাখতে মাখতে ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে এসে সোহার সামনে দাঁড়ায় আদেশে সুরে বলে, ঘুমাতে বলেছি, তুই ঘুমা। তুমি কি খাবে? খাবো না, ঠিক হয়ে শো। সোহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুমের মেন লাইট অফ করে দেয়। এক গ্লাস পানি পান করে বিছানায় উঠে শুয়ে পড়ে সোহাকে নিজের দিকে ফিরিয়ে ওর বুকে মুখ গুজে। সোহা মিনমিন করে বলে, পুরো রাত পড়ে আছে, তোমার খিদে পাবে? পাবে না, আমার চিন্তা বাদ দিয়ে ঘুমা। শুকনো খাবার আছে, সেগু ঘুমাতে বলেছি। সোহার কিছু কথা বলতে পারে না। শ্রবণের চুলে হাত বুলাতে বুলাতে নিশ্চুপ হয়ে রইল। ওর মনের ভেতর খসখস করছে, শ্রবণ না খেয়ে ঘুমাবে, ওর মোটেও শান্তি লাগছে না। সোহার ছটফটানি টের পেয়ে শ্রবণ বলে, আমার তেমন খিদে পায়নি, যদি পায় ঘুম থেকে উঠে খেয়ে নেব। সোহা কিছু না বলে চুপ করে রইল। শ্রবণ ওর বুক থেকে মুখ তুলে বলে, আগামী কয়েকদিন মাজেদা আন্টি আসবেন না, সকালে নাস্তা তৈরি করিস। আচ্ছা। শ্রবণ আবার বুকে মুখ গুজে নীরব হয়ে যায়। সোহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করছে দুজনের জন্য। ডিম সিদ্ধ করেছে, ডিম ভাজি করেছে, আটার রুটি আর ফ্রুটস জুস। শ্রবণ নাস্তা করার জন্য ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। সোহা শ্রবণের প্লেটে রুটি আর ডিম ভাজি তুলে দিয়ে নিজের প্লেটে নেয়। চেয়ারে বসতে বসতে বলে, মাছ, মাংস, সবজি কিছুই তো নেই ফ্রিজে, দুপুরে কি রান্না করব? মুখে থাকা সিদ্ধ ডিম গিলে শ্রবণ বলে, আন্টি বলেছিলেন কিছু নেই ফ্রিজে, বাজার করতে হবে। আন্টি যাওয়ার আগে বাজারটা করে দিয়ে গেলেই পারতেন, হুট করে না গেলে করে দিয়ে যেতেন। এই কয়েকদিন আমরা কি খাবো? বাজার করতে হবে। তোকে আমি বাইরের খাবার খাওয়াবো না। বাজার কে করবে? শ্রবণের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুমি? হ্যাঁ, তাহলে কে করবে? আমি জানি না। শ্রবণ খাওয়া শুরু করে আবার। মাছ, মাংস, সবজি কিনতে নাকি যাবে শ্রবণ চৌধুরী? হা, আর মানুষ পেল না। সোহা কিছু না বলে নিজেও খাওয়া শুরু করে। খেতে খেতে শ্রবণ চিন্তায় বিভোর হয়ে আছে, বাজার কে করে দেবে? রেস্টুরেন্ট থেকে কিছু কিনে এনে সোহাকে খাওয়াবে না। রেস্টুরেন্টের খাবারে অনেক ভেজাল থাকে। ওরা খাবারের স্বাদ আর কালার আনার জন্য অস্বাস্থ্যকর উপাদান ব্যবহার করে। ও নিজে খায় সেটা বড় কোনো বিষয় নয়, কিন্তু সোহাকে কিছুতে এখন ওগুলো খাওয়া যাবে না। সোহা অসুস্থ হলে বাবুও অসুস্থ হওয়ার চান্স আছে, আর ওরা দুজন অসুস্থ হলে শ্রবণ পাগল হয়ে যাবে। তাই এমন কিছু কখনই হতে দেওয়া যাবে না। কিন্তু বাজার কে করবে? চৌধুরী বাড়িতে কল করে বললে 1 ঘন্টার মধ্যে বাজার এসে হাজির হবে, কিন্তু শ্রবণ ওই বাড়ির কাউকে বলবে না। খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে বলে, কি কি লাগবে লিস্ট করে দিস খাওয়া শেষ করে। আচ্ছা। শ্রবণ বেডরুমের দিকে এগিয়ে যায়। সোহা খাওয়া শেষ করে স্টাডি রুমে গিয়ে বাজারের লিস্ট তৈরি করে। লিস্ট নিয়ে রুম থেকে বের হতে দেখে শ্রবণ রেডি হয়ে দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। হয়ে গেছে? সোহা লিস্ট এগিয়ে দিয়ে বলে, হয়ে গেছে। শ্রবণ লিস্ট হাতে নিয়ে চেক না করে পকেটে ভরে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। সোহা ওর যার পথে তাকিয়ে রইল। শ্রবণ নিজেই বাজার করতে যাচ্ছে নাকি অন্য কাউকে দিয়ে করাবে? 2 হাতে 2টো বাজারের ব্যাগ নিয়ে লিফট থেকে বের হয় শ্রবণ। ফ্ল্যাটের সামনে এসে ডান হাতের ব্যাগ নিচে নামিয়ে রেখে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সোহা ড্রয়িং রুমে বসে শ্রবণের অপেক্ষায় ছিল এতক্ষণ। শ্রবণকে ফিরে আসতে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে আসে ওর কাছে। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে ব্যাগ দুটো 2 হাতে নিয়ে রান্নাঘরের দিকে আগায়। সোহা ওর পেছন পেছন রান্নাঘরে এসে দাঁড়ায়। চেক করে দেখো কোনো কিছু লাগবে কি না। সোহা একটা নিচু টুল এনে বসে ব্যাগ দুটোর কাছে ব্যাগের ভেতর থেকে সব কিছু বের করে শ্রবণের মুখের দিকে তাকায়। আমি এসব আনতে বলেছিলাম, তাহলে তুমি লিস্ট দেখে আনোনি? লিস্ট পকেট থেকে কখন পড়ে গিয়েছিল বুঝতে পারিনি। যা যা পেয়েছি সেসবই নিয়ে এসেছি। বাজার তুমি করেছো? হ্যাঁ। সত্যি? মিথ্যে কেন বলবো? তুমি না বললে তুমি বাজার করতে পারবে না? তোকে বিয়ে করে তো কত কিছুই করলাম যা কোনোদিন করতে হবে স্বপ্নেও ভাবিনি। আরও কি করতে হবে আল্লাহ ভালো জানে। বিয়ে করতে বলেছিল কে? কি বললি? সোহা কথা ঘুরিয়ে বলে, কাঁচামরিচ আর ধনেপাতা কই? এসবও লাগবে? হ্যাঁ, একেবারেই শেষ হয়ে গেছে, অল্প আছে। আজকের দিন চলবে। আজকের দিন চালা, আগামীকাল এনে দেব। এখন আর বাজারে যেতে পারবো না। বাজারে গিয়ে চর্কির মতো ঘুরতে ঘুরতে মাথা ঘুরে গেছে, পা ব্যথা করছে। জীবনে যা সব করার কথা দুঃস্বপ্নেও ভাবেনি, তোকে বিয়ে করে সেসব করতে হচ্ছে। মাছ কেটে আনোনি কেন?
মাছ কেটে বিক্রি করে? জানি না তো, আন্টি তো সবসময় কাটা মাছ নিয়ে আসেন। মাছ কাটতে পারবি না? পারবো, আমি চেঞ্জ করে আসছি। শ্রবণ বেরিয়ে যায় রান্নাঘর থেকে। সোহা মাছ, মাংস আর সবজির দিকে তাকিয়ে রইল। লিস্টে শ্রবণের পছন্দের সব কিছুর নাম লিখে দিয়েছিল আর শ্রবণ ওর পছন্দের সব কিছু নিয়ে এসেছে। শ্রবণ মাত্রই প্যান্ট চেঞ্জ করেছে, টি শার্ট পরবে তার আগেই কানে ভেসে আসে সোহার চিৎকার আর ঝনঝন শব্দ দিলে কিছু পড়ে যাওয়ার আওয়াজ। আতঙ্কিত হয়ে হাতে টি শার্ট ফেলে দৌড় শুরু করে রান্নাঘরের দিকে। কলিজার পানি শুকিয়ে গেছে। রান্নাঘরে এসে দেখে সোহা দাঁড়িয়ে আছে, কিছুটা শান্ত হয়ে বলে, সোহা কি হয়েছে, চিৎকার করছিস কেন এভাবে? সোহা শ্রবণের মুখের দিকে তাকায়। সোহার উঁচু করে রাখা ডান হাতের দিকে নজর পড়ল শ্রবণের। হাতের উল্টো পিঠে শিং মাছ আটকে আছে। সোহা এখনো চিৎকার করছে। শ্রবণ ছুটে এলো সোহার কাছে, হাতটা ধরে টেনে বের করলো মাছের কাঁটা। ব্যথায় আরও বেশি কুকিয়ে উঠল সোহা। বাম হাতে শক্ত করে চেপে ধরল শ্রবণের হাত। ডান হাতের ক্ষত স্থান থেকে তাজা রক্ত গড়িয়ে পড়তে শুরু করেছে। শ্রবণ মাছটাকে একটা আছাড় মারল। হাতে কাঁটা ঢুকলো কিভাবে? সোহা হাতটা ঝাঁকাতে ঝাঁকাতে কান্নাজড়িত কণ্ঠে বলল, মাছ কাটার জন্য ধরেছি, অমনি কাঁটা ঢুকিয়ে দিল। অনেক ব্যথা করছে? হ্যাঁ। শ্রবণ সোহাকে ধরে সিঙ্কের কাছে নিয়ে আসে, হাতটা ভালোভাবে ধুয়ে দিল নিজেই। সোহা ব্যথায় কান্না করছে আর বারবার শ্রবণের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। রক্ত বন্ধ হচ্ছে না, ক্ষত বেশ গভীর হয়েছে, কাঁটা অনেকটা ঢুকিয়ে দিয়েছিল। শ্রবণ ফ্লোরের দিকে তাকায়, মাছটা মরে পড়ে আছে। যেই জনে আছাড়টা মারলো বেঁচে থাকার কথাও না। ফ্লোরে একটা সসপ্যান পড়ে আছে। তখন সেটা পরেরই শব্দ হয়েছিল, যা ভয় পেয়েছিল। ভেবেছিল সোহা পা পিছলে পড়ে গেছে। ক্ষতস্থান চেপে ধরে রেখে সোহাকে নিয়ে বেডরুমে আসলো শ্রবণ। সোহা শ্রবণের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে আবার ঝাঁকাতে শুরু করে। ব্যথায় রক্ত ছিটকে ছিটকে ফ্লোরে আর বিছানার চাদরে পড়ছে। শ্রবণ ফার্স্ট এড বক্স এনে ভেতর থেকে অ্যান্টিসেপটিক আর তুলো বের করে। তুলে অ্যান্টিসেপটিক লাগিয়ে সোহার হাতের ক্ষতস্থান চেপে ধরে। সোহা চেঁচিয়ে বলে ওঠে, ছাড়ো, ব্যথা করছে, আহ ছাড়ো। শ্রবণ ছাড়ে না, সোহার পাশে বসে শক্ত করে ধরে রাখে হাতটা। সোহা বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ গো, কি ব্যথা করছে, ছাড়ছো না কেন, ছাড়ো। সোহার এমন কথা শুনে আর কান্না দেখেও শ্রবণ হাতটা ছাড়ছে না। যেভাবে রক্ত পড়ছে বন্ধ না করলে অনেক রক্ত বেরিয়ে যাবে। সোহার মনে হচ্ছে ওর হাতে মাছের কাঁটা বেঁধেনি, ওর হাতটাই কেটে ফেলা হয়েছে। হাতের ব্যথায় চেহারা লাল হয়ে উঠেছে। বাম হাতে শ্রবণের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে কাঁদতে কাঁদতে বলে, আমার হাত ছাড়ো, একটুও দয়ামায় নেই তোমার মধ্যে? ব্যথা হাতটা এভাবে চেপে ধরে রেখেছে কেন? এই হৃদয়হীন পাষাণ পুরুষ, ছাড়ো। শ্রবণ দাঁতে দাঁত চেপে বলে, না, দয়ামায় নেই আমার মধ্যে। সোহা ব্যথায় দিশেহারা হয়ে বাম হাত দিয়ে শ্রবণকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, তবে পারল না। টানাটানি করে হাতটাও ছাড়াতে সক্ষম হলো না। শ্রবণ এক পা তুলে বসে বিছানায়, অন্য হাতে সোহার হাত চেপে ধরে রেখে অন্য হাতে সোহাকে টেনে এনে বুকে জড়িয়ে ধরে বলে, একটু ধৈর্য ধর, ব্লিডিং বন্ধ হোক। ব্লিডিং বন্ধ হতে হতে আমার শ্বাস বন্ধ হয়ে যাবে যন্ত্রণায়। সামান্য মাছের কাঁটা বিঁধেছে, সেজন্য এমন করতে হবে? সামান্য? আমার মনে হচ্ছে হাতটাই কেটে আলাদা করে ফেলা হয়েছে। শ্রবণ তুলে দেখলো এখনো রক্ত বের হচ্ছে। পুনরায় তুলা চেপে ধরল। রক্ত পড়া বন্ধ হচ্ছে না কেন? হাতটাও কেমন নীল হয়ে উঠেছে ধীরে ধীরে। হাতের রগগুলো ভেসে উঠেছে। সোহা শ্রবণের বুকে মুখ গুজে গুমড়ে গুমড়ে কাঁদতে লাগলো। যদি কোনোভাবে জানতো এই মাছ কাটতে গিয়ে এত ব্যথা পাবে, তাহলে জীবনও কাটতে যেত না। এই মাছের কাঁটায় কি ভয়ঙ্কর ব্যথা! সোহার করুণ কান্না শুনলে যে কেউ ভাববে কেউ মরেছে বা কারো বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে। সামান্য শিং মাছের কাঁটার আঘাতে এভাবে কেউ কাঁদবে বলে মনে হয় না। সোহার কান্না থামার নাম নেই। এখন একইভাবে কাঁদছে আর শ্রবণের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। শ্রবণ বাম হাতে নিজের চোখজোড়া মুছে সোহার চুলে হাত বুলিয়ে নরম গলায় বলে, ওঠ, ডাক্তারের কাছে যাব। সোহা বুকে মুখ গুজে রেখে কাঁদতে কাঁদতে দুদিকে মাথা দুলিয়ে বলে, না, ডাক্তারের কাছে গেলে ডাক্তার ইঞ্জেকশন দিবে, আমি যাব না ডাক্তারের কাছে। তাহলে কান্না থামা। কখন থেকে কাঁদছিস একভাবে? ব্যথা করছে তো, হসপিটালে চল। যাব না। ইঞ্জেকশন দেবে না?
না দেবে আমি যাব না, তুমি আমার হাত ছাড়ো। শ্রবণ সোহাকে জড়িয়ে ধরে রেখেই তুলো সরিয়ে নেয়। এখন আর রক্ত বের হচ্ছে না, হাত অনেকটা ফুলে উঠেছে, নীলবর্ণ ধারণ করেছে, থরথর করে কাঁপছে হাতটা। শ্রবণ বুক থেকে সোহার মুখ তুলে বলে, হাত না ঝাঁকে চুপচাপ বসে থাক, আমি নিচ থেকে আসছি। সোহা শুধু কেঁদে যায়, মুখে বলে না কিছু। শ্রবণ ওকে ছেড়ে ওয়ালেট পকেটে ভরে গায়ে টি শার্ট জড়ায়। সোহার দিকে আরও একবার তাকিয়ে দ্রুত পায়ে এগিয়ে যায় বাইরের দিকে। সোহা হাতের কবজি চেপে ধরে কাঁদতে লাগলো। অল্প সময় পরে ফ্ল্যাটে ফিরে আসে শ্রবণ, এক গ্লাস পানি আর একটা ট্যাবলেট হাতে সোহার সামনে এসে দাঁড়ালো। সোহা উপুর হয়ে ফোপাচ্ছে এখনো। সোহা, পেন কিলারটা খা, ব্যথা ঠিক হয়ে যাবে। সোহা মুখ তুলে তাকালো, জড়ানো গলায় বলে, এই পেন কিলার খেলে বাবুর ক্ষতি যদি হয়? কিছুই হবে না, বলে এনেছি তুই প্রেগন্যান্ট। সোহা সোজা হয়ে বসে, শ্রবণ নিজেই খাইয়ে দেয় ট্যাবলেটটা। হাতটা এখন আরও বেশি ফুলে উঠেছে। শুয়ে থাক। সোহা শুয়ে পড়ে। শ্রবণ সোহার গায়ের উপর ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়, মপ ভিজিয়ে এনে ফ্লোর মুছে নেয়। রক্ত শুকিয়ে গিয়েছিল। ড্রয়িং রুমের ফ্লোরে পড়ে থাকার রক্তের ফোঁটা মুছে নেয়, তারপর রান্নাঘরের ফ্লোরও মুছে নেয়। ফ্লোরে মরে পড়ে থাকা মাছটার দিকে তাকালো। ওর ইচ্ছে করছে মাছটাকে তুলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে। মাছটাকে ফ্লোর থেকে তুললো, কিছুক্ষণ তাকে দেখলো, তারপর হাত থেকে রেখে ছুরি দিয়ে কিমা বানিয়ে ফেললো। দাঁতে দাঁত চেপে আরও কিছুক্ষণ তাকে রইল মাছের কিমার দিকে। এটাকে কিমা বানিয়ে ওর শান্তি লাগছে না, গরম তেলে মচমচে করে ভাজতে পারলে শান্তি লাগলো। অসভ্য মাছ, কত বড় সাহস ওর বউয়ের হাতে কাঁটা ঢুকে দিয়েছিল। বাকি মাছগুলোর দিকে তাকালো, ওগুলো চুপচাপ রয়েছে বোলের ভেতর। হাত বাড়িয়ে একটা মাছ ধরতে নিতে মাছটা দ্রুত গতিতে মাথা কাঁধ করে শ্রবণের হাতে কাঁটা ফুটিয়ে দেয়। মাছ ছেড়ে দ্রুত হাত গুটিয়ে নেয় শ্রবণ। হাতের দিকে তাকে দেখলো আঙুল থেকে রক্ত বের হতে শুরু করেছে। শ্রবণ আঙুলের দিকে তাকে রইল। এইটুকু কাঁটা ফুটিয়ে দিয়েছে, তাতে এত ব্যথা? তাহলে সোহার কি পরিমাণ ব্যথা করছে? এমনি এমনি তো আর মেয়েটা অমন পাগলের মতো আচরণ আর কান্নাকাটি করছিল না। রান্নাঘর থেকে বেরিয়ে সোহার কাছে ফিরে আসে। সোহা চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে এখন। শ্রবণ ওর চুলে হাত বুলিয়ে বলে, ব্যথা কমেছে? সোহা চোখ মেলে মৃদু স্বরে বলে, হ্যাঁ। ঘুমা, তাহলে একটু ভালো লাগবে। মাছ কাটতে হবে, রান্না করতে হবে, ওইসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই ঘুমা। শ্রবণ নিজেই ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে এলো। আবার মাছগুলোর দিকে তাকিয়ে ফোনের স্ক্রিনে তাকালো। ইউটিউবে ঢুকে সার্চ দিল শিং মাছ কাটার রেসিপি। শ্রবণ যাই লিখে সার্চ দিক না কেন, কাঙ্ক্ষিত ভিডিওগুলোই সামনে এসেছে। খুঁজে খুঁজে একটা ভিডিওতে ক্লিক করলো। ভিডিও শুরুতে দেখানো হলো কিভাবে জ্যান্ত শিং মাছকে মারতে হয়। শ্রবণ হাত রেখে ফোন রেখে এক থাবলা লবণ হাতে নিয়ে বোলের ভেতর দিয়ে অন্য একটা বোল দিয়ে ঢেকে দেয়, যেন মাছ লাফিয়ে লাফিয়ে বাইরে না পড়ে। মুহূর্তে দুই বোলের মাঝখানে শিং মাছের যুদ্ধ শুরু হয়ে গেছে। শ্রবণ পৈশাচিক আনন্দ পাচ্ছে মাছের লাফালাফিতে। শালারা, আরও দিবি কাটা? লাফালাফি থামিয়ে মাছগুলো শান্ত হয়ে যেতেই শ্রবণ উপরের বলটা তুলল। দু চারটা মাছ একটু নড়ছে, বাকিগুলো মরে গেছে। এক মাছের কাটা আরেক মাছের গায়ে বিঁধে গেছে। শ্রবণ তৃপ্তির হাসি হেসে বলে, নিজেদের কাটা নিজেরাই খা, দেখে কেমন লাগে বজ্জাত মাছ। গুনগুন করে গাইতে গাইতে চপিং বোর্ডের ওপরে একটা একটা করে মাছ রেখে ছুরি দিয়ে মাথা কেটে ফেলে সবগুলোর। এখন এগুলো পরিষ্কার করার পালা। সোহা শোয়া থেকে উঠে রান্নাঘরে এসে দাঁড়ালো। শ্রবণকে মাছ ধুতে দেখে বিস্মিত হয়ে কিছুক্ষণ তাকে রইল ওর দিকে। যা দেখছে সব সত্যি নাকি জেগে জেগেই স্বপ্ন দেখছে? শ্রবণ চৌধুরী মাছ ধরছে? সিরিয়াসলি? মাছ কেটেছে? কিভাবে কাটলো? ওর হাতে কাটা ফোটেনি? এগিয়ে এসে শ্রবণের পাশে দাঁড়ালো। একটা মাছেরও মাথা নেই, সবগুলোর মাথা আলাদা করে ফেলেছে কাটা সহ। শ্রবণ ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকালো, গম্ভীর গলায় বলল, তুই এখানে কেন? যা শুয়ে থাক। তুমি মাছ কাটা ধোয়া করছো কেন? আমি তো করতে পারতাম। করতে হবে না, গিয়ে শুয়ে থাক। শুয়ে থাকলে তো পেটে খাবার পড়বে না, রান্না করতে হবে। একদম কোনো কিছুতে হাত লাগাবি না, রুমে গিয়ে চুপচাপ শুয়ে থাক। তুমি সরো, আমি মাছ ধরছি। শ্রবণ কিছুটা রাগী গলায় বলে, যেতে বলেছি এখান থেকে। মাছ কাটতে যখন পেরেছি তখন রান্না করতে পারবো। কি তুমি রান্না করবে? অবশ্যই, কোনো সন্দেহ আছে? তুমি রান্না করতে পারো?
পারি না, কিন্তু আজকে শিখে যাব কিভাবে। বেশি কথা না বলে রুমে গিয়ে শুয়ে থাক, হাতের ব্যথা ঠিক হয়েছে, অনেক কমেছে, রুমে যা। সোহা মিনমিন করে বলে আমি করি। শ্রবণ কোনো কথা বলল না, চুপচাপ মাছ পরিষ্কার করে মনোযোগী হলো। সোহা পাশে দাঁড়িয়ে শ্রবণের মাছ পরিষ্কার করা দেখতে লাগলো। টি শার্টের হাতা কোনি পর্যন্ত গুটিয়ে নিয়েছে, চোখ মুখ গম্ভীর, চোয়াল শক্ত, চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে। এক জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে সোহার পা ব্যথা হয়ে গেছে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার এসে শ্রবণের পাশে দাঁড়ালো। শ্রবণ ওর দিকে তাকিয়ে বিশ্ব জয় করার মতো হাসি দিল। শ্রবণের হাসি দেখে তাকে রইল সোহা। শ্রবণ খাবলা দিয়ে কতগুলো মাছ ধরে উঁচু করে ধরলো, ঠোঁটের কোণে হাসি ধরে রেখে বলল হয়ে গেছে। সোহা শ্রবণের হাতের দিকে তাকালো, সবগুলো মাছ একদম চকচকে হয়ে গেছে। হাত থেকে মাছগুলো রেখে আরও কয়েকবার ভালোভাবে ধুয়ে নিল। রান্নার জন্য কিছু মাছ রেখে বাকিগুলো ফ্রিজে তুলে রাখলো। হাত ধুয়ে ভালোভাবে মুছে ফোন হাতে তুলে নিল। ইউটিউবে ঢুকে আবার সার্চ দিল শিং মাছ রান্নার রেসিপি। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে অসংখ্য রেসিপির ভিডিও চলে আসলো। কিছুক্ষণ ঘেটে ঘুটে একটা ভিডিওতে ক্লিক করলো। মনোযোগ দিয়ে ভিডিও দেখতে দেখতে একটা চেয়ার টেনে সোহাকে বসতে বলল। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে চেয়ারে বসলো। শ্রবণ হাত থেকে ফোন রেখে রান্নার জন্য যা যা লাগবে সব কিছু বের করলো। টমেটো দিয়ে শিং মাছ ভুনা করবে। টমেটো ধুয়ে কেটে নিল। ধনিয়া পাতা কতটুকু সাইজ করে কাটবে বুঝতে পারছে না। সোহার দিকে তাকিয়ে দেখলো সোহা কপাল কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। শ্রবণ সোহার দিক থেকে দৃষ্টি সরিয়ে আবার ফোন হাতে নিল, সার্চ দিল তরকারিতে দেওয়ার জন্য ধনিয়া পাতা কতটুকু সাইজ করে কাটবো। কাঙ্ক্ষিত ভিডিও পেয়ে গেল শ্রবণ। ধনিয়া পাতা ধুয়ে কেটে নিল আস্তে ধীরে। কাঁচা মরিচ কাটতে গিয়ে পড়লো আবার ঝামেলায়। লম্বা করে কাটবে নাকি গোল গোল করে কুচি করবে, সমস্যা কি, ইউটিউব তো আছেই। তরকারিতে দেওয়ার জন্য কাঁচামরিচ কাটার পদ্ধতি দেখে নিল। কাঁচামরিচ কেটে পেঁয়াজ কুচি করতে গিয়েও করতে পারছে না। আবার ইউটিউবে ঢুকে সার্চ দিল সুন্দর করে পেঁয়াজ কুচি করবো কিভাবে। খুব সুন্দর না হলেও অসুন্দর হলো না শ্রবণের পেঁয়াজ কুচি করা। সব কিছু রেডি করা শেষ, এখন রান্না করার পালা। চুলায় প্যান বসিয়ে তেল ঢেলে দিল নিজের মন মতো। এত তেল দিতে দেখে সোহা চেয়ার ছেড়ে উঠে এসে বলল আমি রান্না করি, তুমি বসো, রান্না আমি করব। যেখানে তোর মতো ডাইনির বাচ্চার সঙ্গে এতগুলো দিন ধরে সংসার করতে পারছি, সেখানে এই রান্না কিছুই না। শ্রবণ চৌধুরী পারে না এমন কোনো কাজ এই দুনিয়ায় নেই। সোহা উল্টো ফিরে মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল নিজের পেট থেকে একটা বাচ্চার জন্ম দিয়ে দেখাও, নয়তো একটা ডিম পেড়ে দেখাও। এই ডাইনির বাচ্চা কি বললি? সোহা চেয়ারে বসতে বসতে বলল কই, কিছুই তো বলিনি। না, কি যেন বলছিলি, স্পষ্ট শুনতে পেলাম না। ভুল শুনেছ, আমি কিছু বলিনি। শ্রবণ তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে রান্না করে মনোযোগী হয়ে। সোহা চেয়ারে বসে শ্রবণের দিকে তাকিয়ে রইল। জোহরের আজান হয়েছে কিছুক্ষণ আগেই। শ্রবণের তরকারি রান্না শেষ হলো মাত্র। আবার বিশ্বজয় করে হাসি হাসলো। তরকারির কালার বেশি গাঢ় হয়ে গেছে। থাক, ব্যাপার না, প্রথমবার রান্না করলো, একটু এদিক ওদিক তো হতেই পারে। তবে সুন্দর ঘ্রাণ ভেসে আসছে তরকারি থেকে। একটা ছোট চামচের সাহায্যে একটু ঝোল তুলে ফু দিয়ে ঠান্ডা করে মুখে নিল। স্বাদ কেমন হয়েছে চেক করার জন্য চেক। ঝোল মুখে দেওয়ার পর কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তরকারির দিকে তাকিয়ে রইল আরও কিছুক্ষণ। ওর এমন রিয়াকশন দেখে সোহা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওর মুখের দিকে। শ্রবণ নিজের রান্না টেস্ট করে নিজেই হয়তো অবাক হয়ে গেছে। তরকারি অনেক মজা হয়েছে বোধহয়। চেয়ার ছেড়ে উঠে আসলো নিজেও তরকারি টেস্ট করার জন্য। চামচ হাতে নিয়ে প্যানের দিকে বাড়াতেই সোহাকে অবাক করে দিয়ে শ্রবণ প্যান ধরে সবটুকু তরকারি বিনের মধ্যে ঢেলে দিল। সোহা বিস্মিত হয়ে দ্রুত বলল আরে কি করছো, তরকারি ফেলে দিচ্ছ কেন? শ্রবণ প্যানটা সিঙ্কের উপর রেখে হাত ধুতে ধুতে গম্ভীর হয়ে বলল আমার ইচ্ছে হয়েছে, আমি ফেলে দিয়েছি। তাহলে রান্না করলে কেন? আর এত কষ্ট করে যখন রান্না করলে তাহলে ফেলেই বা দিলে কেন? খাবো না তাই ফেলে দিয়েছি। তুমি না খেলে আমি খেতাম। জামাইয়ের হাতের রান্না খাওয়ার এত শখ কেন? সোহা বিস্ময়ে বিমূঢ় হয়ে শ্রবণের দিকে তাকিয়ে রইল। নিজেই তো জোর করে রান্না করতে গেল। সোহা রান্না করতে চাইছিল বলে ওর সঙ্গে রাগও দেখালো, আর এখন বলছে জামাইয়ের হাতের রান্না খাওয়ার এত শখ কেন? ও নিজে থেকে খেতে চেয়েছে নাকি? শ্রবণ নিজেই তো রান্না করে খাওয়াতে চাইল। শ্রবণ ফোন হাতে নিয়ে রান্নাঘর থেকে বের হতে বলল সোহা রুমে আয়।
সোহা একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল, বিনে ফেলে রাখা তরকারির দিকে তাকালো, আবার কতগুলো মাছ রান্না করেছিল সব ফেলে দিল। সিঙ্কের সামনে এসে দাঁড়ালো সোহা। প্যানে 2টো টমেটোর খণ্ড আটকে আছে। শ্রবণের রান্না কেমন হয়েছে এটা টেস্ট না করা পর্যন্ত সোহার শান্তি লাগবে না। হাতে থাকা চামচ দিয়ে প্যান থেকে একটা টমেটোর খণ্ড তুলে মুখে দিল। কয়েকবার চিবিয়েই ফেলে দিতে বমি আসতে চাইল। থুতু করে ফেলে দিয়ে কুলি করলো। জঘন্য হয়েছে রান্না, খুবই বাজে স্বাদ। লবণ তো বেশি দিয়েছে, এই সঙ্গে মশলা বেশি দিয়েছে। এই রান্না সোহা করলে এতক্ষণে টর্নেডো, সাইক্লোন, সুনামি সব বয়ে যেত এই ফ্ল্যাটে। নিজে রান্না করেছে তাই চুপচাপ ফেলে দিয়ে চলে গেল। এই ডাইনির বাচ্চা, আসছিস না কেন? আসছি। সোহা একটু পানি খেয়ে দ্রুত পায়ে রুমের দিকে এগোয়। খিদে পেয়েছে ভীষণ। রুমে আসতে শ্রবণ মেজাজ দেখে বলল, ডেকেছি কখন? সোহা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। রাগ তো ওর দেখানোর কথা, সেখানে উল্টো শ্রবণ রাগ দেখাচ্ছে। মিনমিন করে বলল, কি হয়েছে, ডাকছো কেন? শুয়ে থাক। সোহা ঠোঁট উল্টে বলল, খিদে পেয়েছে আমার, শুয়ে থাকলে কি পেট ভরবে? শ্রবণ ঝিম ধরে রইল। এত কষ্ট করে এতক্ষণ ধরে এত যত্ন নিয়ে মনোযোগ সহকারে রান্না করলো, আর সেই রান্না শেষে কিনা এমন জঘন্য হলো। সি, খুবই বাজে। রান্না করা সহজ হলেও রান্নায় স্বাদ আনা যে সহজ নয় সেটা খুব ভালো করে বুঝতে পেরেছে আজ। শ্রবণকে কিছু বলতে না দেখে সোহা বলল, তুমি গোসল সেরে নাও, আমি স্যুপ বানাচ্ছি, স্যুপ বানাতে বেশি সময় লাগবে না। শ্রবণ হাতের ফোন রেখে গম্ভীর গলায় বলল, তুই বলে দে কীভাবে বানাতে হয়, আমি বানাচ্ছি। সোহা কিছু বলার জন্য উদ্যত হতেই শ্রবণের হাত ধরে বলল, রান্নাঘরে চল, তুই দেখিয়ে দিবি, আমি রান্না করব। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে ওর সঙ্গে রান্নাঘরের দিকে এগোয়। এই রান্নার ভূত উঠল আজ এই ছেলের মাথায়। স্যুপ শ্রবণ নিজেই বানিয়েছিল সোহার নির্দেশনা অনুযায়ী। টেস্ট দারুণ হয়েছিল। স্যুপ খেয়ে গোসল সেরে সোহা ঘুমিয়ে পড়েছে। অন্যদিন আগে গোসল করে তারপর খায়, আর আজ আগে খেয়েছে তারপর গোসল করেছে। আজকে সোহার সঙ্গে শ্রবণ ঘুমায়নি, গোসল সেরে রান্নাঘরে ঢুকেছিল আবার। এখন 5:30 বাজে। শ্রবণ আবার রান্না করেছে। এবারও টমেটো দিয়ে শিং মাছ ভুনা করেছে। টমেটো আগুনে পুড়ে ভর্তা বানিয়েছে আর ঝরঝর করে ভাত রান্না করেছে। রান্না শুরু করার আগে প্রতিজ্ঞা করেছিল, এবার যদি রান্না ভালো না হয় তাহলে আজকে নিজে না খেয়ে থাকবে। সোহাকে 1 মাসের জন্য চৌধুরী বাড়িতে রেখে আসবে, আর আগামী 3 দিন সোহার মুখ দেখবে না, যেটা ওর জন্য সবচেয়ে বড় শাস্তি। সোহাকে কয়েক ঘন্টা না দেখলে ওর অস্থির অস্থির লাগে, মন ছটফট করে, পাগল পাগল অবস্থা হয়। 3 দিন দেখতে না পেলে সত্যি সত্যি পাগল হয়ে যাবে। আর এই দেখতে না পাওয়ার শাস্তি যেন না পেতে হয়, সেজন্য আবার আরও বেশি মনোযোগী হয়ে রান্না করেছে। সব কিছু ডাইনিং টেবিলের ওপর গুছিয়ে রেখে হাত ধুয়ে বেডরুমে এলো। সোহা এখনও ঘুমিয়ে আছে, ডান হাতটা বুকের ওপর রাখা। হাতটা দেখে বুকের ভেতর মসুদ দিয়ে উঠল আবার। সোহা, এই সোহা ওঠ। শ্রবণের ডাক আর সোয়া পেয়ে সোহার ঘুম ভাঙে। পিট পিট করে তাকে দেখল শ্রবণ ওর উপর ঝুঁকে আছে। শ্রবণ সোহার গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে দিয়ে বলল, ওঠ। সোহার শরীর ম্যাচ ম্যাচ করছে, উঠতে ইচ্ছে করছে না, হাতের ব্যথা বেড়েছে আবার। শ্রবণ নিজেই সোহাকে ধরে তুলে বসালো। সোহা ওড়না ঠিক করে বিছানা ছেড়ে নামার জন্য উদ্যত হয়। শ্রবণ ওর ডান হাত ধরে হাতের দিকে তাকালো ভালোভাবে। বজ্জাত মাছের কাটার জন্য হাতটার কি অবস্থা হয়েছে। কাটা হাতের রগের ওপর দাবিয়ে দিয়েছিল, সেজন্য ব্লিডিং বন্ধ হচ্ছিল না। মাজেদা আন্টি না থাকলে জীবনে আর এই মাছ আনবে না ফ্ল্যাটে। যদি আনেও তবে কেটে আনবে, যে কোনো মাছ না কেটে ফ্ল্যাটে আনবে না। আর হাতে ব্যথা করছে? হ্যাঁ, ব্যথা বাড়ছে আবার। খাবার খেয়ে পেন কিলার খেতে হবে আবার। হাত মুখ ধুয়ে আয়। কটা বাজে? মাগরিবের আজান হবে কিছুক্ষণ পর। সোহা বিছানা ছেড়ে নেমে ধীরে ধীরে হেঁটে ওয়াশরুমে প্রবেশ করলো। শরীর ভার হয়ে গেছে, নড়তে ইচ্ছে করছে না আর এখন। সোহা ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই শ্রবণ ওকে ধরে নিয়ে ডাইনিং টেবিলের কাছে এলো। একটা চেয়ার টেনে সোহাকে বসিয়ে প্লেটে ভাত বেড়ে দিল নিজেই। সোহা এতক্ষণ চুপ করেছিল, এবার মুখ খুললো আবার। তুমি আবার রান্না করেছো? হ্যাঁ। কেন? খাওয়ার জন্য। আমি এখন খাবো না, তুমি খাও। আমার খাওয়া নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তোর জন্য রান্না করেছি, তুই খা। আমার এখন খেতে ইচ্ছে করছে না। অল্প খা, তুমি খাও। তুই আগে খা। খেতে ইচ্ছে করছে না তো?
শ্রবণ হাত ধুয়ে টমেটো ভর্তা দিয়ে ভাত মেখে সোহার মুখের সামনে ধরে বলল, হাঁ কর। সত্যি খেতে ইচ্ছে করছে না এখন। আমি রাতে খাবো, তুমি খাও এখন। হাঁ করতে বলেছি, হাঁ কর। সোহার নাকমুখ কুচকে হাঁ করল। শ্রবণের মুখে ভাত পুড়ে দিয়ে তাকিয়ে রইল মুখের দিকে। ভাত চিবোতেই সোহার চোখ মুখের ভাব পরিবর্তন হলো। শ্রবণ গম্ভীর গলায় বলল, কেমন হয়েছে? সোহার ঢোক গিলে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, মজা। সত্যি? হ্যাঁ, দারুণ হয়েছে, হাঁ কর। সোহা হাঁ করল। শ্রবণ সোহার পাশে দাঁড়িয়ে থেকে ওকে খাওয়াতে থাকলো। দুপুরে স্যুপও নিজের হাতে সোহাকেও খাইয়ে দিয়েছিল। সোহা ভাত চিবোতে চিবোতে বলল, তুমিও খাও, দেরি আছে, তুই খাওয়া শেষ কর। দেরি কেন? একসঙ্গেই খাই। শ্রবণ চেয়ারে বসে সোহাকে খাওয়াতে খাওয়াতে নিজেও খেতে শুরু করে। ভর্তা আসলেও দারুণ মজা হয়েছে। ভর্তা দিয়ে খাওয়া শেষ হলে তরকারি নিল। খেতে খেতে সোহার চোখ জোড়া ভিজে উঠল। যেই শ্রবণ নিজের জন্য কোনোদিন এক মগ কফি বানায়নি, চুলা কিভাবে অন অফ করতে হয় জানতো না, মাইক্রো ওভেন কীভাবে ব্যবহার করতে হয় জানতো না, সেই শ্রবণ আজ শুধুমাত্র ওর জন্য রান্না করলো, তাও দুবার। সেদিন রাতেও নিজে খাবার গরম করে পরিবেশন করেছিল। যারা বলে শ্রবণ চৌধুরী ভালো না, তারা এই শ্রবণ চৌধুরীকে দেখেনি। দেখলে অবশ্যই বলতো, শ্রবণ চৌধুরী শুধু ভালো নয়, লাখে একজন। কি হয়েছে? সোহা দুদিকে মাথা নেড়ে চোখের পানি মুছে দ্রুত হাসি মুখে বলে, কিছু না, তরকারিও অনেক মজা হয়েছে, তুমি খাও। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে থেকে নিজের মুখে ভাত পুড়ে দিল আবার। সোহার চোখ জোড়া বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়তে শুরু করেছে আবার। এই চোখের পানি বড্ড অবাধ্য, ওর কোনো কথা শোনে না কখনোই। সোহার গঙ্গানি শুনে ঘুম ভাঙল শ্রবণের। শ্রবণ উল্টো পাশ ফিরে শুয়েছিল এতক্ষণ। দ্রুত সোহার দিকে ফিরে ওর কাছে আসতে আসতে বলল, সোহা, এমন করছিস কেন? কি হয়েছে? বলতে বলতে সোহার গায়ে হাত রাখল। আর হাত রাখলেই চমকে উঠল। আগুনের মতো গরম হয়ে আছে সোহার শরীর। লাফিয়ে শোয়া থেকে উঠে লাইট অন করলো দ্রুত। পুনরায় সোহার কাছে এসে ওকে ধরে উদ্বিগ্ন হয়ে বলল, সোহা, এই সোহা, চোখ খোল। এই, তোর জ্বর আসলো কখন? ডাকিসনি কেন আমাকে? অনেক কষ্ট হচ্ছে। সোহার কপালে গলায় হাত ছোয়ালো শ্রবণ। জ্বরের তীব্রতায় লাল হয়ে আছে সোহার ফর্সা চেহারা। চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ছে এক ফোঁটা দু ফোঁটা করে। শ্রবণ কেমন দিশেহারা হয়ে উঠল। কি করবে না করবে ওর মাথা কাজ করছে না সোহার এই অবস্থা দেখে। সোহার উত্তপ্ত গালে হাত রেখে বেকুল হয়ে বলল, সোহা, এই সোহা, এই তাকা আমার দিকে। সোহা পিটপিট করে তাকালো একবার। শ্রবণকে নিজের উপর ঝুঁকে থাকতে দেখতে পেল। চোখ বন্ধ করে নিয়ে জ্বরের তীব্রতায় আবার গঙ্গাতে লাগলো। শ্রবণ সোহাকে ছেড়ে দ্রুত ফার্স্ট এড বক্স থেকে জ্বরের ওষুধ বের করলো। সোহার জন্য যখন পেইন কিলার কিনতে গিয়েছিল তখন ফার্মেসির ছেলেটা 3টা জ্বরের ওষুধ দিয়েছিল। বলেছিল যদি জ্বর আসে তাহলে যেন ঔষধ খাওয়ায়, আর জ্বর না আসলে খাওয়ানোর প্রয়োজন নেই। ওরা যখন শুনলো তখন তো সোহার জ্বর ছিল না, শরীর হালকা গরম ছিল, তাই আর জ্বরের ওষুধ খাওয়াননি শ্রবণ। জ্বরের ওষুধ খুলে হাতে নিল আর 1 গ্লাস পানি ভরে টেবিলের এক পাশে রাখলো। সোহার পাশে বসে ওকে শোয়া থেকে তুলতে তুলতে বলল, ওঠ, জ্বরের ওষুধটা খা। সোহা শ্রবণের বুকে শরীর এলিয়ে দিয়ে দুর্বল স্বরে বলল, খিদে পেয়েছে। ওষুধটা সোহার মুখে পুরে দিয়ে পানির গ্লাস মুখে ধরল। সোহা পুরো 1 গ্লাস পানি খেয়ে ফেলল এক চুমুতে। কাত হয়ে শ্রবণের বুকে নিজেকে গুটিয়ে নিয়ে টি শার্ট খামচে ধরে বলল, শীত লাগছে, খাবি না? কিছু না, খিদে পেয়েছে বললি। খাবো না, মাথা ঘুরছে, বমি পাচ্ছে, পুরো শরীর ব্যথা করছে। হুশে বেহুশে কথাগুলো বলে জ্বরের তীব্রতায় গঙ্গাতে লাগলো আবার। শ্রবণ সোহার মাথায় সঙ্গে হাত গাল ঠেকিয়ে সোহার পিঠে হাত বুলে দিতে লাগলো। এই জ্বর কতক্ষণে কমবে? ফোন হাতে নিয়ে পাওয়ার বাটন চেপে টাইম দেখলো, রাত 3:11 বাজে। সোহা অস্থির হয়ে উঠল, দ্রুত বলল, সরো সরো, বমি আসছে। শ্রবণ কিছু বুঝে উঠতে পারল না। সোহা ও শ্রবণের বুক থেকে সরার সুযোগ পেল না। তার আগে গল গল করে বমি করে শ্রবণের বুক ভাসিয়ে দিল। শ্রবণ রকেটের গতিতে সোহাকে বুক থেকে সরিয়ে দিয়ে লাফিয়ে নেমে দাঁড়ালো বিছানা ছেড়ে। গায়ে জমে থাকা বমি ফ্লোরে পড়ে গেল, সঙ্গে শ্রবণের পা দুটো নোংরা করে দিল। সোহা বিছানায় পড়ে বমি করছে এখনও। শ্রবণ নিজেকে সামলাতে পারল না, নিজেও গল গল করে বমি করে ফ্লোর ভাসিয়ে দিল।
দৌড়ে ওয়াশরুমে ঢুকে আবার বমি করতে লাগলো। বমি করতে করতে এখন আর গলা দিয়ে কিছু বের হচ্ছে না, শুধু ওয়াক ওয়াক করছে, মনে হচ্ছে পেটের নাড়িভুড়ি সব বেরিয়ে আসবে এখন। গায়ের টি শার্ট যে খুলবে সেই উপায়ও নেই, টি শার্ট খুলতে গেলে সোহার বমি ওর মুখে লেগে যাবে। কোনো রকমে শাওয়ার অন করে ফ্লোরে ল্যাটা দিয়ে বসে পড়লো। শরীরের সব শক্তি যেন বমির সঙ্গে বেরিয়ে গেছে, হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে এখন। এসব কি হলো, ওর সঙ্গে কেন হলো? সি, কি বিশ্রী জঘন্য ঘটনা। আবার ওয়াক ওয়াক শুরু করলো। গায়ের ওপর বমি না করে এক গ্লাস বিষ খাইয়ে দিল, এর চেয়ে ভালো ছিল। সি, জঘন্য। সব দোষ এই বিয়ের। এই না বালের বিয়ে করতো, না এই বালের শিং মাছ কিনে আনতো, না সোয়া মাছ কাটতে গিয়ে হাতে কাটা ঢুকাতো, না সোয়ার জ্বর হতো, আর না তো এই বাজে বিশ্রী জঘন্য ঘটনাটা ওর সঙ্গে ঘটতো। বালের বিয়ে করেছি, ভাল লাগে না, ও খোদা উঠায় নাও। প্রায় আধ ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হলো শ্রবণ। শরীরে বডি ওয়াশ ঘষতে ঘষতে শরীরের চামড়াই বোধহয় পাতলা বানিয়ে ফেলেছে। ফ্লোরের দিকে নজর পড়তে আবার ওয়াক ওয়াক শুরু করলো। কোনো রকমের নিজেকে সামলে কাবাটের সামনে এসে দাঁড়ালো। ট্রাউজার বের করে পরে নিল দ্রুত। টাওয়াল খুলে টুলের উপর রেখে দাঁতে দাঁত চেপে সোহার কাছে এগিয়ে এলো। নিশ্চয়ই বমি করে বিছানা ভাসিয়ে দিয়েছে। সত্যি সত্যি বমি করে বিছানা ভাসিয়ে দিয়েছে, সঙ্গে নিজের জামা কাপড়ও লাগিয়ে নষ্ট করে ফেলেছে। বিশ্রী গন্ধ আসছে, ঘৃণায় পেটের ভেতর মোচড়াতে শুরু করেছে আবার। সোহা মরার মতো পড়ে আছে, অজ্ঞান হয়ে গেল নাকি? আতঙ্কিত হয়ে হাত দিয়ে মৃদু ধাক্কা দিয়ে বলল, সোহা এই জায়গায় আছিস? সোহা ক্ষীণস্বরে সাড়া দিল। শ্রবণ কি করবে, ওর মাথা কাজ করছে না। সোহাকে এখন কে পরিষ্কার করবে, আর এই রুমই বা কে পরিষ্কার করবে? সোহা নিজেকে যে পরিষ্কার করবে সেরকম অবস্থায় নেই। জ্বরের ওষুধ খাইও লাভ হয়নি, বমির সঙ্গে বেরিয়ে গেছে। ঔষধ পেটে থাকলে এতক্ষণে জ্বর কমে যেত। ফোঁস করে শ্বাস ছেড়ে সোহাকে শোয়া থেকে তুলে বসালো, আর সঙ্গে সঙ্গে সোহার মেসকিতে লেগে থাকা বমি শ্রবণের হাতে লেগে গেল। শ্রবণ দাঁতে দাঁত চেপে চোখ খিচে বন্ধ করে নিল। মেসকি শুকনো অংশ দিয়ে হাত মুছে কোনো রকমে গায়ের মেসকি খুলে দিল। এক হাতে সোহাকে ধরে রেখে অন্য হাতে বিছানার চাদর টেনে সরিয়ে দিল দ্রুত। শুকনো জায়গায় শুয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিল ভালোভাবে। ব্ল্যাঙ্কেট নিচের দিকে থাকায় ব্ল্যাঙ্কেটে বমি লাগেনি। বিছানার চাদর তুলে নিয়ে ওয়াশরুমে রেখে এলো। ম্যাট্রেসের কিছুটা অংশ হালকা ভেজা ভেজা দেখাচ্ছে। পারফিউম এনে ভেজা স্থানে স্প্রে করে দিল প্রথমে, তারপর সেখানে একটা শুকনো চাদর 4 ভাঁজ করে বিছালো। আরেকটা চাদর এনে খাটের অর্ধেক অংশে বিছিয়ে সোহাকে সেখানে শুয়ে বাকিটা বিছিয়ে দিল। বিছানা তো পরিষ্কার হলো, এখন ফ্লোর, এই ফ্লোরও এখন ওকেই পরিষ্কার করতে হবে। ভাল লাগে না। বিয়ে করলে কত কিছু করতে হয়, কত ঝামেলা, কত চিন্তা। আগে যখন একা ছিল কোনো চিন্তা করতে হয়নি। সন্ধ্যা হতে না হতেই ফ্ল্যাটে ফেরার তাড়া থাকেনি। আগে বাইরেই বেশি খাবার খেত, মাঝরাত পর্যন্ত বাইরেই কাটিয়ে দিত বন্ধুদের সঙ্গে। মাঝরাতে ফ্ল্যাটে ফিরত, ফ্রেশ হয়েই ঠাস করে শুয়ে পড়ত। আজকে যদি একা থাকতো তাহলে এখন এসব করতে হতো নাকি? জীবনে যা দুঃস্বপ্ন ভাবেনি আজকে সেসবই করছে সকাল থেকে। রাতে শোয়ার আগে হাঁড়ি পাতিল থালা বাসন সব ধুয়েছে, রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করেছে। আর এখন ও আল্লাহ, এসব কি? এসব করানোর জন্য মাথায় বিয়ের ভূত ভর করিয়েছিলে। ফ্লোর পরিষ্কার করে রুম স্প্রে দিয়ে নিল ভালোভাবে। এখন আর কোনো গন্ধ নেই। বিছানায় শুয়ে থাকা সোহার দিকে তাকালো। সোহা এখনও মৃদুস্বরে গঙ্গাচ্ছে। ওয়াশরুমে এসে বালতিতে পানি নিল। বডি ওয়াশে বোতল ও বালতি হাতে নিয়ে রুমে ফিরে এলো। সোহাকে ঘুরিয়ে শুয়ে দিয়ে মাথায় পানি ঢেলে দিল। উত্তপ্ত মাথায় ঠান্ডা পানি ছোঁয়া পেতেই আবেশে চোখ বন্ধ করে নিশ্চুপ হয়ে রইল সোহা। মাথায় পানি ঢালা হয়ে যেতেই টুলের উপর থেকে টাওয়াল এনে চুল মুছিয়ে দিয়ে বালতির পানিতে রাখলো টাওয়েল। গায়ের উপর থেকে সরিয়ে নিল ব্ল্যাঙ্কেট। শীতে কুকড়ে গেল সোহা। কাচুমুচু হয়ে ব্ল্যাঙ্কেট খুঁজতে লাগলো বিছানা হাতড়ে। ডান হাতটা আগের চেয়েও ফুলে গেছে। শ্রবণ হাতে বডি ওয়াশ নিয়ে সোহার গায়ে যেখানে যেখানে বমি লেগেছিল সেখানে সেখানে মেখে দিল। টাওয়াল পানি নিংড়ে ভেজা টাওয়াল দিয়ে পুরো শরীর মুছিয়ে দিল যত্ন সহকারে। ভেজা টাওয়ালের ছোঁয়া পেতেই চেঁচিয়ে উঠেছিল সোহা। বারবার চেষ্টা করেছে টাওয়াল সরিয়ে দিতে। শ্রবণকে বারবার বলেছে টাওয়াল সরিয়ে ব্ল্যাঙ্কেট দিতে, ওর শীত করছে। শরীর মুছে ঠান্ডা করে ব্ল্যাঙ্কেট দিয়ে শরীর ঢেকে পা দুটো মুছিয়ে দিল।
কাবার্ড থেকে শুকনো মেক্সকি এনে পরিয়ে ঠিক করে শুয়ে দিয়ে ঢেকে দিল। আবার ওয়াশরুমে ফিরে এসে হাত মুখ ধুয়ে নিল। রুমে এসে টি শার্ট বের করে গায়ে জড়ালো। এতক্ষণ খালি গায়ে থাকায় পুরো শরীর হিমশীতল হয়ে গেছে। সোয়া এখন একদম নিশ্চুপ হয়ে আছে, আরাম লাগছে বোধ হয়। তেলের বোতল হাতে নিয়ে সোয়ার কাছে এগিয়ে এলো। হাতের তালু ভরে তেল নিয়ে সোয়ার মাথার তালুতে ঘষতে শুরু করলো আলতো হাতে। সোয়া চোখ মেলে তাকালো শ্রবণের মুখের দিকে। চোখ জোড়া লাল লাল হয়ে গেছে জ্বরের কারণে। ঝরঝর করে পানি গড়িয়ে পড়তে শুরু করলো চোখ জোড়া হতে। শ্রবণ গালে হাত রেখে বলল, অনেক কষ্ট হচ্ছে? সোয়া শুষ্ক ওষ্ঠ জোড়া নাড়িয়ে না বলল। শ্রবণ কিছুক্ষণ পর বলল, তুই শুয়ে থাক, আমি আসছি। সোহা চোখ মেলে তাকিয়ে মাথা নাড়ল দুদিকে। মৃদু স্বরে বলল, দূরে যেও না আমার কাছ থেকে, এখনই আসবো। না। শ্রবণ ঝুঁকে সোহার কপালে চুমু খেলো। ভেজা রুমালটা কপালের উপর দিয়ে রুম থেকে বেরিয়ে গেল দ্রুত পায়ে। বেশ অনেকক্ষণ পর রুমে ফিরে এলো শ্রবণ। হাতে গরম ধোয়া ওঠা সুপের বাটি রেখে গ্লাসে পানি ঢেলে নিল। সোহার গালে হাত রেখে নরম স্বরে ডাকল, সোহা, সোহা, এই সোহা, ওঠ। সোহা ঘুমিয়ে পড়েছিল। শ্রবণের ডাকে পিটপিট করে তাকালো। ওঠ, মাথা ঘুরছে। শ্রবণ ধরে তুলে পেছনে বালিশ দিয়ে হেডবোর্ডের সঙ্গে ঠেস দিয়ে বসালো। ব্ল্যাঙ্কেট দিয়ে গলা পর্যন্ত ঢেকে দিল, ভালোভাবে যেন শীত না আসে। সুপের বাটি হাতে নিয়ে ফু দিয়ে ঠান্ডা করে বলল, হাঁ কর, আবার বমি হবে। হলে হবে, তুই হাঁ কর। না হলে আবার পরিষ্কার করে দেব, তুই খা। বমি করতে করতে পেট তো খালি করে ফেলেছিস। পানি খাওয়ার পরেই পেটের ভেতর কেমন করছিল। হাঁ কর, তোমার তো পেট খালি হয়ে গেছে, আমিও খাবো, তুই আগে খা। সোয়া হাঁ করলো। শ্রবণকে খাইয়ে দিতে শুরু করলো। আস্তে আস্তে সবটুকু স্যুপ খাইয়ে জ্বরের ঔষধ খাইয়ে দিল। আবার সঙ্গে একটা বমির ওষুধও খাইয়ে দিল। বমির ওষুধ এখন সবসময় রুমে এনে রাখে সোহার জন্য। নিয়মিত বমির ওষুধ খাওয়ার কারণে বমি করা অনেক কমে গেছে আগের চেয়ে। ওয়াশরুমে যাব। সোহার কথা শুনে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল শ্রবণ। এখন দাঁড়ালেই না আবার বমি করে দেয়। ওয়াশরুমে যাব। শ্রবণ সোহাকে ধরে নিয়ে ওয়াশরুমের দিকে এগোয়। সোহার মনে হচ্ছে পুরো দুনিয়া গোল গোল ঘুরছে। শ্রবণ ধরে রাখার পরেও মনে হচ্ছে কাত হয়ে পড়ে যাবে এখনই। সব ফ্রেশ হয়ে ওকে ধরে এনে রুমে বিছানায় শুয়ে দিল। ভালোভাবে ঢেকে দিয়ে বলল ঘুমোতে। নিজের স্যুপ খাওয়ার জন্য এলো ড্রয়িং রুমে। স্যুপ দুজনের জন্যই বানিয়েছিল। বমি করে ওর পেটেও কিছু নেই এখন। ফজরের আজান হয়ে গেছে, সকাল হতে দেরি নেই। স্যুপ খেয়ে এসে রুম অন্ধকার করে সোয়ার পাশে শুয়ে পড়ল। সোয়া ঘুমিয়ে গেছে আবার। সোয়ার কপালের ওপর থেকে রুমালটা সরিয়ে দিয়ে আলতো হাতে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে রইল। সোয়ার শরীর এখন শীতল হয়ে গেছে, কি জ্বরটাই না এসেছিল। বাবু নড়ছে। শ্রবণ পেটের ওপর ভালোভাবে হাত রাখলো। বাবু কিছুক্ষণ নড়াচড়া বন্ধ করে দিল। শ্রবণ অন্ধকারের মাঝেই চোখ মেলে তাকিয়ে রইল। সোহা ভারী শ্বাস ফেলছে। পেটের উপর থেকে হাত সরিয়ে এনে সোহার বাম গালে রাখলো। ডান গালে আলতো চুমুখে আবার জড়িয়ে ধরে শুয়ে রইল। শ্রবণ ঘুম থেকে উঠে দেখলো সকাল 8টা বেজে গেছে। সোহা এখনো বিভোর হয়ে ঘুমিয়ে আসছে। ঘুমিয়ে যাওয়ার পর আর ঘুম থেকে ওঠেনি। সোহাকে ভালোভাবে ঢেকে দিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। ফ্রেশ হয়ে বড় একটা শপিং ব্যাগে চাদর আর মেস্কিটা ভরলো। এই দুটো নিয়ে সে এখন ফেলে দিয়ে আসবে ডাস্টবিনে। হাত ধুয়ে ব্যাগটা হাতে নিয়ে ওয়াশরুমের থেকে বের হলো। চাবি হাতে নিয়ে সোহার দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নাস্তা তৈরি করে সোহাকে ডাকতে আসলো শ্রবণ। রুমে এসে দেখলো সোহা শোয়া থেকে উঠে 2 হাতে মাথা চেপে ধরে বসে আছে। শ্রবণ জানালার পর্দা সরিয়ে দিল। বাইরের আলোয় আলোকিত হলো রুমটা। ডিম লাইট অফ করে মেন লাইট অন করলো। সোহার কাছে এসে কপালে গলায় হাত ছুঁয়ে বলল, এখন কেমন লাগছে? ভালো। মাথা ব্যথা করছে? ভার লাগছে, ওঠ। শ্রবণের সাহায্যে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো সোহা। জ্বর নেই এখন, কিন্তু পুরো শরীর ব্যথা করছে। হাতটাও ব্যথায় টনটন করছে। সোহা ওয়াশরুমে এসে বিছানার চাদর আর মেস্কি কোনোটাই দেখতে পেল না। এগুলো তো রাতে ওয়াশরুমে রেখেছিল। শ্রবণ ধুয়ে দিয়েছে। কখন ধুয়ে দিল, নাকি সরিয়ে রেখেছে অন্য কোথাও? বেশি ভাবলো না এসব নিয়ে। ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দাঁত ব্রাশ করতে শুরু করলো। মুখটা তেতো হয়ে আছে। ফ্রেশ হয়ে শ্রবণের সঙ্গে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে এলো। শ্রবণ নিজেই চেয়ার টেনে বসালো ওকে। একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইয়ে দিল। নিজের হাতে নাস্তা খাইয়ে দিল। সোয়ার খাওয়া শেষ হলেই চেয়ারেই বসে রইল ঝিম ধরে। ওর এখন নড়তে ইচ্ছে করছে না। ওর এত অসুস্থতা, এত খারাপ
কতকাল আগে লেগেছে মনে পড়ছে না? হয়তো লাগেইনি কোনো দিন, এত দুর্বল ওর কোনো দিনও লাগেনি, এত অসুস্থ ফিল কোনো দিন করেনি। শ্রবণ নাস্তা করতে করতে বলল, আমরা কিছুক্ষণ পর হসপিটাল যাব। কেন? তোকে ডাক্তার দেখাতে। সোহা চুপ করে রইল। শ্রবণ নাস্তা শেষ করলো দ্রুত। সোহাকে ধরে রুম থেকে নিয়ে এলো, টুলের ওপর বসিয়ে চুলে তেল দিল চুপচুপে করে। যত্ন নিয়ে চুলগুলো আশ্রয় দিল আস্তে আস্তে, যেন ব্যথা না পায়। আশ্রানো হয়ে গেলে বিনুনি করে দিল নিজেই। সোহাকে বিনুনি করতে দেখে দেখে বিনুনি করা শিখেছে। সোহাকে রেডি করিয়ে নিজেও রেডি হলো দ্রুত। গাড়ির চাবি, ফোন আর ওয়ালেট নিয়ে সোহার কাছে এলো। সোহাকে ধরে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো ধীর পায়ে। শু ক্যাবিনেট থেকে সোহার জুতো বের করে নিজেই পরিয়ে দিল সোহার পায়ে। নিজে কেটস পরে সোজা হয়ে দাঁড়ালো। সোহার শরীর গরম হয়ে উঠেছে আবার। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। শ্রবণের এই চরিত্রটা সম্পর্কে আপনার কি মতামত তাও কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।